সেই নর্দানের কিন্তু উত্তরাতে দুইজন শহীদ হয় প্রথম। আমাদের এখানে একজন ছাত্র শহীদ হয়, যদি ভুল না করি জলিল করে একটা ছেলে শহীদ হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু একটা পর্যায়ে রামপুরে পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেয়। আমি গুলিবিদ্ধ হই কিন্তু এই 20 তারিখ। আসলে দেখেন, এই জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থানটা ছিল সেটাতে সব শ্রেণী পেশার মানুষই যুক্ত হয়েছিল, বাট আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক্যাল কিছু প্ল্যানিং ছিল। শুরুর দিকে আমাদের কেউ কিন্তু ফ্রন্ট লাইনে ছিল না, কারণ আমাদের দলীয় নির্দেশনা ছিল আমাদের ছাত্র দলের সাথে বিএনপির সাথে যারা কানেক্টেড, যেহেতু বিএনপির লোকজন 18 তারিখ থেকে এঙ্গেজ হয়েছে, ছাত্র রাজনীতি যারা করে বা ছাত্র দলের সাথে যারা যুক্ত, তাদের যারা নন পোস্টেড আছে তারাই মূলত সামনের সারিতে থাকতো, বা যারা অর্গানাইজারের ভূমিকায় ছিলেন, সমন্বয়ক ছিলেন, তাদের সাথে কোলাবোরেট করে সমন্বয় করে কিন্তু রাজপথে অ্যাক্টিভ ছিল। এই সিস্টেমটা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় মূলত 18 তারিখে। আমরা 14 বা 15 তারিখ আমাদের পার্টি অফিসে ছাত্রদল আলাদা করে সংবাদ সম্মেলন করে কিন্তু ঘোষণা দিই আমরা যে ছাত্র গণ অভ্যুত্থান, যেটা কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে আমাদের সর্বাত্মক সহযোগিতা ঘোষণা করা হয়। তারপর থেকে কিন্তু আমরা প্ল্যানিং সাজাচ্ছিলাম, কিন্তু 17 তারিখ যেহেতু রাতে হঠাৎ করেই পেটুয়া বাহিনীরা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সর্বোচ্চ ম্যাসাকার ঘটিয়ে কিন্তু ছাত্রছাত্রীদেরকে বের করে দেয়, তখন আন্দোলনটা কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়ে যায়। পরবর্তীতে 18 তারিখ আপনি জানেন সারা বাংলাদেশের এই রাজনীতির যে চেইনটা বা আন্দোলনের মূল নাটাইটা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাতে চলে আসে। আমি নিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছি, তো সেই জায়গায় আমার নর্দার্ন ইউনিভার্সিটি থেকে যেহেতু আমি পড়াশোনা করেছি, সেই নর্দার্নের কিন্তু উত্তরাতে দুইজন শহীদ হয় প্রথম। আমাদের ওই 18 তারিখে কেন্দ্রীয় কর্মসূচি ছিল আমাদের শান্তিনগর, সেটা শেষ করে আসি। আমার যেহেতু বাসা বনশ্রীতে, আমার জন্য কানেক্ট হওয়াটা সহজ ছিল এই জায়গায়। আমি প্রায় 12টার দিকে আবার বের হই বাসা থেকে, যেহেতু এখানে জমায়েত হয়েছে অলমোস্ট একটা ভালো ম্যাসাকার। আমাদের এখানে একজন ছাত্র শহীদ হয়, যদি ভুল না করি জলিল করে একটা ছেলে শহীদ হয়। পরবর্তীতে এইটা যখন ছড়ায় যায় সবার মধ্যে, সাধারণ জনগণ যারা আছে এই রামপুরা বনশ্রী বাড্ডা জোনের অনেকেই কিন্তু বের হয়ে যায়। আমি তখন যুক্ত হই, সেইখানে গিয়ে কিন্তু আমার প্রথম পরিচয় হয় এই ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল। তখন স্ক্যাটার্ড ওয়েতে ছিল, কোনো প্ল্যানিং ছিল না কিভাবে হবে। সেইখানে একটা ছেলের সাথে আমার পরিচয়, তার নাম লকিবুল ইসলাম লিমন। ওই দিনই তাকে আমি প্রথম চিনি। আমি দেখলাম তার সাথে সামনে প্রায় 40-50 জনের একটা জটলা ছিল, সেটা এ ব্লক শান্তা টাওয়ার বলে, তার পাশে সে তাদেরকে গাইড করছে। যেহেতু আমরা রাজনীতির সাথে যুক্ত, আমরা সহজেই ওইটা ডিটেক্ট করতে পারি। কেউ যদি লিডিং পজিশনে থাকে বা কেউ লিড দেওয়ার ক্যাপাসিটি কেউ রাখে, তাকে মার্ক করো, তাকে আমি মার্ক করি। তো সেই জায়গা থেকে ওই দিন ছিলাম। ওই দিন তো অনেক সিচুয়েশন খারাপ ছিল, হেলিকপ্টার থেকে পর্যন্ত গোলাগুলি হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বিটিভিতে বিক্ষুব্ধ জনতা একটা পর্যায়ে আগুন ধরিয়ে দেয়, বিটিভির গেট ভেঙে ফেলে। ওইখানে বিজিবিদের জায়গা ছিল, আমরা সহ এখানে এককভাবে ছিল না, নিজে আমরা উপস্থিত ছিলাম। আমাদের ছাত্রদলের আরেকজন আমার সহযোদ্ধা ভাই আরিফ, ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট, সে ছিল। বিজেপির যে টিম প্রথম দিকে কিন্তু তারা সাধারণ জনগণের কাছে কিন্তু স্যারেন্ডার করে ফেলেছিল। যখন তাদেরকে আমরা ঘেরাও করে ফেলি, তাদের হ্যান্ডমাইক নিয়ে কিন্তু আমি সাধারণ ছাত্র জনতাকে তাদের পক্ষ থেকে আমি নিজে ওই সাধারণ জনগণের একজন হিসেবে কিন্তু তাদেরকে বলি যে বিজেপি তখন পর্যন্ত আমাদের পাশে ছিল, তারা কমিটেড ছিল যে আমরা যাতে এরকম কিছু না করি যেটার রেজাল্ট নেগেটিভ আসে। কারণ ওইখানে গুটি কয়েক ছিল, আমি বিজেপি যদি হয়তো বা সর্বোচ্চ 20 থেকে 25 জন, আমাদের এখানে মিনিমাম 10,000 ছাত্র জনতা আছে, এখানে একটা বড় ধরনের ম্যাসাকার হওয়ার সুযোগ ছিল। কিন্তু পরবর্তীতে যখন হেলিকপ্টার থেকে গুলি করা হয়, তখন আর সাধারণ ছাত্র জনতার ওই ইয়াটা থাকে না, ধৈর্যশীলতা থাকে না। আমরা তখন তাদেরকে এক প্রকার বলতে পারেন বাধ্য করি বিটিভির ভিতরে ঢুকে যেতে। পরবর্তীতে আমি চলে যাই যেটা হচ্ছে আমাদের আবুল হোটেলের ওইখানে যেটা হচ্ছে আমাদের আনসার বাহিনী আছে, তারা কিন্তু অনেকটা বাংকারের মতো করে যেই রোডটা আবুল হোটেল থেকে খিলগাতে ঢুকার যে রোডটা, এটার মাঝামাঝি তারা বাংকারের মতো করে অবস্থান নিয়েছিল। তার সামনে চলে যাই, কিন্তু ওইখানে আসলে গুলির সামনে কিন্তু আমাদের যতই বলেন টেকার সুযোগ খুব কম। আমরা আগুন ধরিয়েছি, টায়ার ধরিয়েছি, রাস্তায় যা ছিল এমনকি কাঁচা ঘাস সহ যা ছিল ওটাতে পেট্রোল ঢেলে আমরা আগুন ধরেছি যাতে টিয়ার শেলে জাহাজটা কমে। কিন্তু একটা পর্যায়ে আমরা কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারি নাই। ওইখানে আমি ছিলাম 5:30 পর্যন্ত ওই অঞ্চলে। পরবর্তীতে আবার বিটিভির সামনে চলে আসি। ওইখানে তখন সিচুয়েশন আমাদের অনেকটাই কন্ট্রোলের বাইরে, যেটা বললাম বিজেপির টিমটা সহ। যখন উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়, তখন তারা যখন ভিতরে চলে যায়, এরপরে কিন্তু আমরা স্ক্যাটার্ড হয়ে যাই। স্ক্যাটার্ড বলতে যার যার মতো। আমি যেহেতু আমার রোডটা মূলত ওই 18 তারিখে ছিল এই টিভি সেন্টার থেকে যেটা ফরাজির রোডটা, এটাতে আইডিয়ালের সামনে পর্যন্ত কিন্তু ব্যারিকেড দিয়ে রাস্তায় যানবাহন চলাচলটা বন্ধ ছিল।
তো সেইখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকি। তখন কিন্তু বিজেপির যে বাহিনীটা ভিতরে ছিল তারা কিন্তু ভিতর থেকে গোলাবর্ষণ শুরু করে, যেটা আমরা সাউন্ড তখন শুনতে পাই। আমি টিভি সেন্টারের পিছনের অংশ, যেটা হচ্ছে অনেকেই জানে যে বাজারের যে রোডটা, সেটা দিয়ে সামনে গিয়ে দেখি আমাদের 2টা লাশ অলরেডি বিজেপির গুলিতে মারা গিয়েছেন, তাদেরকে হসপিটালাইজ করা হচ্ছে। সেই দিন প্রায় 9:30 পর্যন্ত ছিলাম। আমি যদি ভুল না করি, ঢাকা শহরের সর্বশেষ এই পেটো বাহিনীর বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছিল আমাদের নেতৃত্বে। সেখানে শুধু আমি বলবো না, আমার সাধারণ ছাত্র জনতা ছিল, আমাদের নীলু আপা আছে, আমাদের খিলগা থানা বিএনপির সম্মানিত সদস্য, উনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন একসময়, উনি সহ আমাদের রামপুরে থানা ছাত্র দলের সেক্রেটারি ছিল ছোট ভাই, ও অনেকেই ছিল, এবং সাধারণ ছাত্র জনতা। আমরা প্রায় 10টার মতো আনুমানিক মিছিল শেষ করে তখন ওই দিন বাসায় ফিরে আসি। 19 তারিখে সর্বোচ্চ মেসাকার ঘটে এই অঞ্চলে। এই অঞ্চল না, শুধু সারা বাংলাদেশেই। সেইখানে কিন্তু নামাজের পর কিন্তু পুলিশের, বিজেপির মধ্যে আমরা বিশ্বাস করি, আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশের কোনো স্বাধীন বাংলাদেশের কোনো জনগণ বিজেপিতে আছে সেই গুলি করতে পারে না। আমাদের ধারণা সেটা বাইরের কোনো এজেন্সির লোক হবে। তারা কিন্তু প্রথম নামাজ থেকে বের হওয়ার যেই মুসল্লিরা, যারা কিনা একটা প্রতিবাদ মিছিল আমরা বের করেছিলাম, সেখানে অতর্কিত গুলি বর্ষণ করে। আমরা ছিলাম আইডিয়ালের যে গলিটা, সেই গলিতে একটা মানুষকে কিন্তু গুলি করা হয়, যেটা হচ্ছে টেলিফোন বুথের, যেটা হচ্ছে সরকারি যে টেলিফোন লাইনের যে ইয়াটা আছে, এটার ভিতর থেকে গুলি আসে কিন্তু আমাদের এক ভাইয়ের বুকে গুলি লাগে। আমি ঠিক ওই রোডটাতে পাশেই ছিলাম। পরবর্তীতে আমরা বাধ্য হই যে সবাই মিলে প্রতিবাদ করা, কারণ আমাদের লাশ পড়তেছে। এখন আমরা, তারা কিন্তু সংখ্যায় ছিল অল্প। যখন আমরা এক পর্যায়ে প্রতিবাদ করি এবং আমরা সংগঠিত হয়ে যাই, তখন তারা কিন্তু পিছু উঠতে বাধ্য হয়, এবং ওই যারা কয়েকজন পুলিশ ফাঁড়িতে ছিল, রামপুরা পুলিশ ফাঁড়িতে, এরা কিন্তু পুলিশ ফাঁড়ি ছেড়ে দেয় এবং তারা সবাই রামপুরা থানায় চলে আসে। বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু একটা পর্যায়ে রামপুরা পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেয়। এটা কিন্তু এককভাবে কেউ না, এটার কারণটা ছিল তাদের গুলিতে যখন আমাদের 2-3টা লাশ পড়েছে ওইখানে। আমাদের এটা শুধু বলবো না, ব্লকের গলিতে কিন্তু মুদি দোকানদার একজন মারা গিয়েছিলেন আমাদের, আমি নামটা ভুলে গেছি এখন, যাদেরকে আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম আমি ছাত্র দলের পক্ষ থেকে, এবং সকল সংগঠনে ছিল, এখানে যে শিবির ছিল, এনসিপি ছিল। আমরা জুলাই আগস্টের এই অঞ্চলে যারা শহীদ হয়েছিল তার মধ্যে 15টা পরিবারকে কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে একটা আর্থিক সহযোগিতা বা ঈদ উপহার হিসেবে পাশে থাকার জন্য, এবং জুলাই আগস্টে যারা আমাদের সহযোদ্ধা ছিল তাদেরকে সবাইকে নিয়ে একটা ইফতারের আয়োজন করে। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের জুলাই আগস্টে একজন সম্মুখ সারির যোদ্ধা, আমাদের সহযোদ্ধা, উনি আজকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের 10 আসন থেকে, আখতারুজ্জামান বাচ্চু ভাই আমার সহযোদ্ধা হিসেবে ছিলেন, ওনারা ছিল। তো সেই যারা যুক্ত ছিল, ওই 19 তারিখে মূলত আমাদের একটা বন্ডিংস হয়ে যায় কিছু লোকজনের সাথে। আমরা প্রায় 9:30 পর্যন্ত রামপুরা যে থানার এরিয়াটা কাভার করে তাদেরকে অনেকটা অবরুদ্ধ করে রাখি, কিন্তু পুলিশের গুলির সামনে আমরা শেষ পর্যন্ত থাকতে পারিনি। 9:30 পরে আমি নিজে দায়িত্ব নিয়ে সবাইকে 3টা রোডে গিয়ে কিন্তু বলছি আমরা অবস্থানটা ছেড়ে দিই। যদিও তারা সংখ্যায় কম, বাট তাদের কাছে গুলির পরিমাণ অফুরন্ত ছিল, এবং তারা অবরুদ্ধে কিছুক্ষণ পর পর আমাদের সহযোদ্ধারা গুলিবিদ্ধ হচ্ছে, তাদেরকে আমরা হসপিটালে পাঠাচ্ছি। এর মধ্যে কেউ মারা গেছে, কেউ পরবর্তীতে আহত হিসাবে ফিরে আসছে আমাদের মধ্যে। 20 তারিখেও কিন্তু আমরা রাস্তায় নেমেছি। 20 তারিখে যখন আইডিয়ালের সামনে জড়ো হই, মূলত আমার সাথে আমাদের দলীয় সহযোদ্ধা, আমরা কিন্তু 19 তারিখ থেকে আমরা প্ল্যান ওয়াইজ কাজ করেছি। আমার ছাত্র দলের পোস্টেড নেতা নুরে আলম সিদ্দিকী জয়েন্ট সেক্রেটারি, দেওয়ান পলাশ জয়েন্ট সেক্রেটারি, তারপরে আমাদের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি শ্যামল মালম, আমাদের সহসভাপতি আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের ছোট বোন সহযোদ্ধা সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদা মিতু, এরা সব অনেকেই ছিল যারা আমরা কানেক্টেড। এবং 20 তারিখে যখন আমরা একত্রিত হয়েছি, ওইখানে কিন্তু এই প্রশাসনের ভিতর থেকে একটা অংশ এসেছিল, যারা মূলত চেয়েছিল এখানে কারা লিড দিচ্ছে তাদেরকে খুঁজে বের করার জন্য, এবং একটা মেয়ে কিন্তু আমাদের এই ছাত্র আন্দোলনের মুখপাত্র সেজে কিন্তু এসেছিল। পরবর্তীতে আমরা রাজনীতি করে আমরা এটা কিন্তু জাজ করতে পেরেছিলাম যে না, সে আমাদের কেউ না। তাকে যখন চ্যালেঞ্জ করি, সে একটা আইডি কার্ড দেয়, সেটা ছিল একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কার্ড। তখনই কিন্তু আমাদের প্রশ্ন হয় যে আপনি আমাদের একজন পরিচয় দিলেন ছাত্রী হিসেবে, তো পরবর্তীতে আপনি শিক্ষক। পরবর্তীতে বলে যে না, আমি শিক্ষক প্রতিনিধি। এবং তার সাথে একজন ছিল, তাকে যখন জেরা করে একটা পর্যায়ে জানতে পারি সে মেট্রো রেলের একজন কর্মচারী। তাহলে আপনি চিন্তা করেন, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তো কেউ আসলে এই প্রোটেস্টের সাথে সরাসরি আসতে পারবে না, এবং পরিচয় দিয়ে। তখন যখন জানতে পারি, তখন আমরা বুঝতে পারি যে এদেরকে পুলিশ ব্যাকআপ দিচ্ছিল। এই জোনের যিনি এডিসি ছিলেন, আমি নামটা ভুলে গেছি, ওনার নেতৃত্বে মূলত আসা। সেখানে একটা পর্যায়ে যখন আমি গুলিবিদ্ধ হই, কিন্তু এই 20 তারিখ, ওটা হচ্ছিল ব্লক যে শান্তা টাওয়ার বললাম, এর পিছনের যে গলিটা আছে সেইখানে, ওই দিন একমাত্র আমি গুলিবিদ্ধ হই। যখন আমি ওই গুলিবিদ্ধ অবস্থায় ফরাজি হসপিটালে আছি, আমার ছড়া গুলিগুলো বের করা হয়, যদিও একটা ছড়া গুলি এখনো আমার পায়ে আছে। তখন কিন্তু আবার দ্বিতীয়বার যখন ওইখানে যাই, আমি তখন জানতে পারি যে আমাকে খোঁজা হচ্ছিল পিক করার জন্য। যাক, অনেকের
পরবর্তীতে ওইখান থেকে সবাই আমাকে বলে বের করে দেয়। ওইখান থেকে আমরা কয়েকজনকে পিক করি যে যারা আমরা ডিসিশন নেই, যেহেতু নিজেরা কথা বলছিলাম কিভাবে কি করতে পারি। বাট 21 তারিখ থেকে মূলত কিছুটা আন্দোলন স্তীমিত হয়। আমরা কিন্তু ঢাকা শহরের মধ্যে যাত্রাবাড়ি জোনের পরে মনে হয় রামপুরা বাড্ডা জোনে যে 21 তারিখ পর্যন্ত আমরা মাঠে ছিলাম, বাকি সব জায়গায় কিন্তু অলমোস্ট প্রশাসন তাদের শক্তি ব্যবহার করে কিন্তু রাস্তাকে ফাঁকা করতে পেরেছিল। তো এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা পরবর্তীতে আন্দোলনটা স্তীমিত হয়ে যায় এই জোনটাতে। আমরা 2 তারিখ থেকে প্রকাশ্য কিন্তু আবার মাঠে নামি। সেইখান থেকে মূলত আমি সামনে থেকে নেতৃত্বের জায়গায় চলে আসি। 2 তারিখে আমরা জুম্মার নামাজের পর কিন্তু আপনারা অনেকেই মিডিয়াতে আসছে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ ব্ল্যাকের কয়েকজন ছাত্রছাত্রী একটা প্রতিবাদ মিছিল করে মেইন রোডে, কিন্তু আমাদের মিছিলটা ছিল সব থেকে বড়। আমরা 3টার পরে শুরু করি, বৃষ্টিটা শেষ হওয়ার পরে আমরা এই আইডিয়ালের সামনে থেকে শুরু করে রামপুরা টিভি সেন্টারের সামনে গিয়ে প্রায় 500 থেকে 1000 জন, আমি অ্যাকুরেট সংখ্যাটা বলতে পারবো না, যেটা RTV এবং সময় টিভি লাইভ করেছিল। আমরা 6:30 পর্যন্ত অবস্থান নিয়েছিলাম এবং এইখানে যারা জড়ো হয়েছিল এদেরকে অ্যাকোমোডেট করেছিল বা তাদেরকে কানেক্ট করেছিল তাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে লকিবুল ইসলাম লিমন, রাহাবার ফাহিম, দিহান খান। তাদের সাথে ছিল আমাদের কিছু অভিভাবক বৃন্দ, যারা পরবর্তীতে এর মধ্যে অনেকের রাজনৈতিক পরিচয় আমরা জানতে পেরেছিলাম, যার মধ্যে একজন অভিভাবক ছিলেন আমাদের আরিফ ভাই, যিনি কিনা পল্টন থানা যুবদলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন পর্যন্ত আমি তাদেরকে অভিভাবক হিসেবে চিনি। একজন অ্যাডভোকেট অভিভাবক ছিলেন, যাদেরকে আমি নিজে লিড দিয়ে বলেছিলাম যে তারা মিছিলটা কিন্তু শেষ করতে চেয়েছিল আইডিয়ালের সামনে। আমি তাদেরকে প্রভোগ করি যে না, আমাদের মূল আন্দোলন স্পটটা যেহেতু আইডিয়ালের থেকে না হয়ে আসলে বিটিভির সামনে, তো সেই বিটিভির সামনে আমরা কর্মসূচিটা নিয়ে যাব, তাহলে একটা শক্ত বার্তা যাবে জনগণের সামনে যে না, আমরা এরকম শক্ত একটা জায়গায় অবস্থান নিতে পেরেছি। পরবর্তীতে কিন্তু ওই দিনই ডিসিশন নেই যে না, এটাকে আরো সংঘবদ্ধ, এই 2, 4, 500, 700 জন দিয়ে হবে না, আমাদের আন্দোলনটাকে বেগবান করতে হলে এখানে 2, 4, 5 হাজার 10 হাজার লোককে অ্যাকোমোডেট করতে হবে। ওই দিনই কিন্তু এই তাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, লিমন, ফাহিম এবং দিহানরা, তাদের যে 9টা মেসেঞ্জার গ্রুপ সবগুলোতে আমাকে যুক্ত করে। আমি মনে হয় একজন সাবেক তাদের মানে রানিং ছাত্রছাত্রীর বাইরে গিয়ে সাবেক ছাত্র হিসাবে, ছাত্র নেতা হিসাবে ওই গ্রুপগুলোতে অ্যাটাচড হই এবং আমি কিন্তু ওই গ্রুপগুলোতে কোনো মেসেজ লিড দিতাম না, মেসেজগুলো কনভে করতো মূলত তারাই। আমি তাদেরকে তাদের যে পার্সোনাল মেসেজ সেখানে আমি শিখিয়ে দিতাম বা বলতাম যে পরবর্তী কর্মসূচিটা কিভাবে দেওয়া উচিত, কি হওয়া উচিত, কিভাবে তাদেরকে কানেক্ট করবে, তারা সেটা এক্সিকিউট করতো। এবং 2 তারিখ রাতে আমি এই অঞ্চলে আমাদের বিএনপির রাজনীতির সাথে যারা যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সেক্রেটারি আকরামুল হাসান মিন্টু, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং এই কমিটির কমপক্ষে 16 থেকে 17 জন পোস্টেড নেতা, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ এই অঞ্চলের ছাত্র দলের সাথে যারা কানেক্টেড সবাইকে নিয়ে আমি নিজে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি এবং তাদেরকে পরবর্তী কর্মসূচির দিক নির্দেশনাগুলো দিতাম। ওই গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপগুলোতে যে আমরা যে ডিসিশনগুলো নিতাম এটাই কনভে করতাম এবং সেই অনুযায়ী কিন্তু 3 তারিখ থেকে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যায় এবং আমাদের কর্মসূচি শুরু করার সময় পর্যন্ত তারা কিন্তু লিড দিত ওই অংশটা। বাট যখন অ্যাকোমোডেট হয়ে যেত তখন ওই পুরো বাহিনীটা বা পুরো জনতাকে সামনে থেকে কিভাবে কোন দিকে নিয়ে যাব, কি করব, সেই কর্মসূচিটার পরের ধাপটা মূলত আমি অ্যাকোমোডেট করতাম। 3 তারিখ আপনি জানেন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল যেটা যে শহীদ মিনারে 1 দফার ঘোষণা আসবে, বাট আমাদের এখানে একটু দ্বিমত ছিল, সবাই জড়ো হয়েছিল। আমরা 3-4টা মিছিল আলাদা আলাদাভাবে গিয়ে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, সেখানে মাইকে কিন্তু একটা পর্যায়ে ঘোষণা দেওয়া হয় যে না, আমরা এখানে অবস্থান করব। আমি প্রথম হ্যান্ড মাইকে প্রতিবাদ করি যে না, আমাদের মূল কর্মসূচি শহীদ মিনারে। আমরা যদিও ছাত্রনেতা হিসেবে জানতাম যে ওইখানে 1 দফার কর্মসূচি হবে বা নিচ্ছে, কারণ আপনি জানেন সকল অপরাপর ছাত্র সংগঠনগুলোর সাথে কিন্তু সমন্বয়করা কিন্তু কথা বলতো এবং তারা দিক নির্দেশনা নিয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা এটা বলতে পারিনি, বাট আমার কনভে ছিল এটাই যে না, আমাদের মূল কর্মসূচি যেহেতু শহীদ মিনার, আমাদের শহীদ মিনারে যেতে হবে। যদিও তারা প্রথমে রাজি হয়নি, পরবর্তীতে আমাদের এইখানের মূল কর্মসূচিটা তারা দেয় যে আমরা ব্র্যাক ইউনিভার্সিটি হয়ে বাড্ডা লিঙ্ক রোড যেটা, সেটা হয়ে সামনের কাটা দিয়ে ঘুরে আবার ইস্ট ওয়েস্টের সামনে এসে শেষ করবে। কিন্তু সৌভাগ্য ছিল আমার বলতে হয়, কারণ এত বড় ক্রাউডকে কিন্তু আপনি কখনোই লিড দিতে পারবেন না, যেহেতু আপনি আননোন ফিগার তাদের কাছে। আমি এই অঞ্চলের সবার কাছে নন ফিগার ছিলাম, বাট সমন্বয়ক সহ যারা ছিল ওদের সাথে ওই দিনে আমার মুখোমুখি হয় বা পরিচিতিটা হয়। ঘুরে যখন যাবে তখন ওই দিন পুলিশের একটা টিম ছিল, যারা কিনা ওই যেখানে বাঁশের একটা অংশ আছে বাড্ডাতে, যেখানে বাঁশের আড়ত বলতে পারি, যেটা ইস্ট ওয়েস্টের ঠিক ডান পাশে বের হইতে গেলে ডান পাশে ওই অংশে প্রায় 30-35 জন একটা পুলিশের টিম ছিল। সাধারণ ছাত্র জনতা তাদের উপর পুরোপুরি ক্ষিপ্ত হয়ে যায়। একটা পর্যায়ে কিন্তু আমি হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে, তাদের যে থানার যে রোডটা আছে
সেই রোডটাতে ঢুকিয়ে দিই। এটা কালবেলা পুরো লাইভ করেছিল ওই দিনের প্রোগ্রামটা, এখনো সেটা আছে, আমিও লিঙ্ক দিতে পারবো। সেখানে আমি কিন্তু নিজে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে 3টা আলাদা মানব দেয়াল তৈরি করি ওই রোডটার মুখে, যাতে পুলিশের উপর হামলা না হতে পারে। তার মধ্যেও কিন্তু অনেকে এই যে পানির বোতল, ইট পাটকেল নিক্ষেপ করেছিল। 3টা মানব দেয়াল তৈরি করার কারণে কিন্তু ওই দিন বড় ধরনের সংঘর্ষ এই অঞ্চলে হয়নি। পরবর্তীতে কিন্তু এই মিছিলটাকে নেতৃত্ব দিয়ে শহীদ মিনারে নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার, যদিও একটা অংশ যেতে চায়নি। আমার যেহেতু কালবেলাতে ওটা লাইভ হয়েছিল, প্রায় 500-700 জনের মতো লোক ছিল, বিটিভির সামনে তাদেরকে জড়ো করাই, দাঁড় করিয়ে কিন্তু আমি আবার রিক্সা দিয়ে পিছনে এসে হ্যান্ডব্যাগে সবাইকে ঘোষণা দিয়ে পরে তাদেরকে নিয়ে যাই, এবং একটা পর্যায়ে সেটা শহীদ মিনারে যায়। এবং আমাদের ওই দিনের রোডটা ছিল কাকরেল মোড় হয়ে শান্তিনগর হয়ে আমরা শহীদ মিনারে যাওয়া। পরবর্তী ইতিহাস সবারই জানা, এক দফা কর্মসূচি আছে। 4 তারিখে ঠিক একই প্রক্রিয়ায় আমরা আমাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সিদ্ধান্ত নিই। 4 তারিখ থেকে কিন্তু আমি নিজে কর্মসূচি দেওয়া শুরু করি এই গ্রুপগুলোতে। এবং 4 তারিখে যখন আমরা জড়ো হই, 4 তারিখে একটু প্রশাসনিক অবস্থা খুবই টাইট ছিল। আমাদের প্রথম কর্মসূচি ছিল 9:30টায়, যদিও এটা শুরু করতে আমাদের অলমোস্ট 11টা বেজে যায়। আমরা মাত্র 4-5 জন ছিলাম। তখন আমাদের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, আমাদের সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে, আমি সহ আরিফ ভাই, যিনি অভিভাবকের ভূমিকায় ছিলেন 2 তারিখ পর্যন্ত। 4 তারিখে আমি ওনার রাজনৈতিক পরিচয় জানতে পারি যে না, উনি আমাদের বিএনপি রাজনীতির সাথে যুক্ত। আমরা 4-5 জন মূলত এই টিভি সেন্টারের যেই নিচে গোল চত্বরটা আছে সেখানে 2টা বাস আড়াআড়িভাবে রাখি, যেহেতু ওই দিন অসহযোগ আন্দোলন ছিল, অবরোধ ছিল, যাতে যোগাযোগ ব্যবস্থাটা বন্ধ করা যায়। এবং গ্রুপগুলোতে মেসেজ দিই। পরবর্তীতে লিমনরা আইডিয়ালের সামনে জড়ো, ওইখান থেকে মিছিল নিয়ে আসে, আমরা এখানে জড়ো হই। ওই দিন আমাদের সাথে মাদ্রাসার একটা অংশ যুক্ত হয়, আফতাবনগর থেকেই মূলত ওই সাঁকুটা দিয়ে আসে, এবং আমরা সবাই করতালির মাধ্যমে এবং আমি হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে সবাইকে স্বাগত জানাই। ওই দিন আমাদের গ্রাফিতি অঙ্কনের একটা কর্মসূচি ছিল, প্রত্যেকটা এই অঞ্চলের প্রতিটা জায়গায়। আমি প্রতিটা গলিতে গলিতে ঢুকে, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, 11টা হয়ে গেছে, মানুষ নামতেছে না, সবার ভিতরে একটা ভয় কাজ করতেছিল, আমি প্রতিটা বাড়ির সামনে গিয়ে হ্যান্ডমাইকে কিন্তু সবাইকে এইভাবে আহ্বান করেছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখুন, আপনারা যদি ঘরে বসে থাকেন, হয়তোবা আজকে আপনারা নিরাপদ, এই হাসিনা রেজিমে কেউ কিন্তু দীর্ঘদিন নিরাপদ থাকতে পারেন। আজকে আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে আজকে শহীদ হব, কালকে আপনাদেরকে ঘর থেকে ধরে নিয়ে এসে শহীদ করবে। অতএব আমাদের মনে হয় প্রতিবাদের জন্য রাজপথে নামাটাই সবথেকে উত্তম কাজ। হয় শহীদ হলে একসাথে হবে, অথবা গাজী হিসাবে আমরা আমাদের আন্দোলনের মূল যেই জয়, সেটা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে কিন্তু জয়ী হিসেবে ঘরে যাব। এবং সেটা একটা পর্যায়ে কিন্তু সাধারণ এই অঞ্চলের যারা বাসিন্দা আছে সবাই তাদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছিল, রাজপথে নেমে এসেছিল। ঠিক 4 তারিখে কিন্তু ঢাকা শহরের সব থেকে 18-19 তারিখের পর সর্বোচ্চ ম্যাসাকার ঘটেছিল, আপনি জানেন। আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল বেটার লাইফ হসপিটালের অপোজিটে, সেইখানে কিন্তু তারা খিচুড়ি রান্না করেছিল 3 পাতিল, আমি যদি ভুল না করি, এবং তাদের প্রায় 200 জনের মতো চেয়ার নিয়ে অবস্থান নিয়েছিল। আমি সামনে থেকে কিন্তু হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে, যেহেতু বলতে পারেন যে আমার কথা, এখানে তো সবাই আমার লোক না, বাট সবাই, আপনি যেটা আমাদের শুয়ের শুরু থেকে বলেছিলাম যে একজন সেনাপতি থাকতে হয়, আমি নিজেকে সেনাপতি বলবো না, বাট আমি একজন স্পোক পার্সন হিসাবে এই ক্রাউডটাকে মোটিভেট করে বা গাইড করে নিয়ে যাওয়ার জন্য আমি নিজ থেকে দায়িত্ব নিয়েছিলাম সেদিন, কেননা আমাদের সেই অভিজ্ঞতাটা ছিল। তো সেইখান থেকে কিন্তু আমি তাদেরকে ডেকে নিয়ে যাই ওইখানে, এবং তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু ওইখান থেকে বের করে দিই। তারা পলায়ন করে, তাদের এই খিচুড়ির পাতিল টাতিল কিন্তু সবাই, এই সাধারণ জনগণ কিন্তু ফেলে দেয়, তাদের চেয়ারগুলো ভাঙচুর করে। ওইখানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেই যে না, আমরা আর এখানে স্টে করবো না, আমাদের যেতে হবে শাহবাগে, যেহেতু ওই দিনের কর্মসূচি ছিল শাহবাগ। কিন্তু আমাদের ওই দিন নেটওয়ার্কের ইস্যু ছিল, রেগুলার ফোনে আমাদের একটা অংশ ছিল যারা বাংলা মোটর, তখন আমরা জানতে পারি যে বাংলা মোটরের প্রচুর গোলাগুলি হচ্ছে, 2-1 জন তখন শহীদ হয়ে গেছে বা গুলিবিদ্ধ হয়েছে। ইনস্ট্যান্ট আমরা সিদ্ধান্ত নিই যে না, আমরা শাহবাগ যাব, কিন্তু বাংলা মোটর হয়ে। আপনি জানেন, একটা বড় ক্রাউড, সেটা 10-20 হাজার মানুষের যখন হয়, সামনের অংশ যেদিকে যাবে, পিছনের অংশ কিন্তু অটোমেটিক্যালি সেই দিকেই মুভ করবে। আমি সামনে থেকে নেতৃত্ব নিয়ে যাই, আমি একটা অটো রিক্সা নেই, আমার সাথে ওই আরিফ ভাই ছিল যিনি অভিভাবকের ভূমিকায় ছিলেন। আমরা এই ক্রাউডটা যখন আমরা মৌচাক মোড়ে যাই, আমি আবার রিপিট করছি, আমাদের এই ক্রাউডটা যখন আমরা মগবাজার মোড়ে যাই, তখন ওইখান থেকে কিন্তু আমি রিক্সা দাঁড় করিয়ে সবাইকে হ্যান্ডমাইকে ঘোষণা দিই যে আমরা আজকে কাকরাইল হয়ে যাব না, আমরা আজকে মগবাজার হয়ে বাংলা মোটর হয়ে শাহবাগ যাব। তখন আমার ঠিক রিক্সার পিছনে আমরা কিন্তু একটা, এইখানেও অনেকটা দেয়ালের মতো তৈরি করছি, 2টা লেয়ারে, প্রায় 100 থেকে 150 লোক ছিল, যারা রাস্তার যে রেলিং ছিল, ডিভাইডার ছিল, ডিভাইডারের মধ্যে যে লোহার পাইপ ছিল, এগুলো কিন্তু আমরা নিজেরা ভেঙে একজন সহযোদ্ধার হাতে দিয়েছি, কারণ আমরা খালি হাতে গেলে কিন্তু এই পেটুয়া বাহিনী আমাদের উপর আক্রমণ করবে। যখন প্রায় 150 থেকে 200 লোক এইভাবে প্রস্তুতি নিয়েছিল, আমি সবার সামনে ছিলাম অটোরিকশায়, আমি গাইড করেছি, আমার সাথে আরিফ ভাই ছিল, এবং সবাই কিন্তু তখন সাহস পেয়েছে। এবং আমরা কিন্তু মগবাজার থেকে ছাত্রলীগ আওয়ামী লীগকে বিতাড়িত করেছি, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি।
এই অংশটা কিন্তু পরবর্তীতে গিয়ে কারণ বাজারে ওই অংশের সাথে যুক্ত হয় এফডিসির দিক দিয়ে গিয়ে। আমরা যখন বাংলা মোটর যুক্ত হই তখন কিন্তু এখানে তখনও গোলাগুলি হচ্ছে, বাট আমি একুরেট সংখ্যাটা বলতে পারবো না, কেননা বাংলা মোটর থেকে কিন্তু অলমোস্ট মগবাজার দেখা যায়। পুরো মিছিলটা আমি তখন পর্যন্ত দেখতেছি, রিক্সার উপরে যেহেতু ছিলাম। আমরা ধারণা করি ওই দিন আমরা 15 থেকে 20,000 ছাত্র জনতা ওই মিছিল নিয়ে যুক্ত হই, এবং বাংলা মোটরে যাওয়ার পরে কিন্তু বাকিরা আমাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। যদিও আমরা যাওয়ার পরেও একটা অংশ যেটা সমন্বয়ক, ইস্ট ওয়েস্টের যিনি সমন্বয়ক ছিলেন নাইম সম্ভবত, খাটো করে, ওর সাথে ওই দিনই আমার সামনাসামনি এই বাংলা মোটরের কথা সে আমাকে বারবার চার্জ করতেছিল যে ভাই এইখানে কেন আসছেন, আমাদের তো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে যে আমাদের শাহবাগ যেতে হবে। আমি বলছি অবশ্যই শাহবাগে তোমরা যাবা, কিন্তু আমাদের এই জায়গাটা যদি আমরা ধরে না রাখতে পারি, এই অংশটা কিন্তু গোলাগুলির মাধ্যমে একটা পর্যায়ে শাহবাগে অ্যাটাক করবে। আমাদের যুদ্ধের কৌশল সাজাতে হবে যাতে কোনো অংশ দিয়ে তারা আমাদের সামনের দিকে না আগাতে পারে। যদিও পরবর্তীতে আমাদের যারা নারী নেতৃত্ব ছিল, আমাদের বোনেরা ছিল, মায়েরা ছিল, তাদেরকে আমরা সেফ এক্সিট দিয়ে শাহবাগ পাঠিয়ে দিই। এখানে প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম, কিন্তু একটা পর্যায়ে আসলে আমরা অসহায় হয়ে পড়ি গুলির সামনে, কারণ আমার সহযোদ্ধা একজনের কিন্তু মাথার যে গুলির বিদ্ধ হয়ে কিন্তু মাথার যে মগজ সেটা রাস্তায় পড়ে, সেটা হাতে নিয়ে কিন্তু আমার সহযোদ্ধা দেখে। কারণ যতই বলেনি আমরা যে কোনো ধরনের সিচুয়েশনে রাস্তায় থেকে অভ্যস্ত, কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা, তারা কিন্তু এই ধরনের সিচুয়েশন সবসময় দেখে অভ্যস্ত না, তারপরে কিন্তু তারা মৃত্যু ভয়টাকে উপেক্ষা করে রাজপথে ছিল। তখন আমার মনে হলো যে না, এই মেসেজটা শাহবাগে দিতে হবে, কারণ ওইখানে কি হচ্ছে আমরা জানি না, আমাদের এখানে কি হচ্ছে তারা সেই অর্থে জানে না। দুর্ভাগ্যজনক আমি যখন ইন্টারকন্টিনেন্টালের সামনে যাই, ওইখানে অলমোস্ট মাত্র 100 জনের মতো লোক ছিল। তখন আমার ভয় হয় যে অলমোস্ট 4:30 থেকে 5টা বেজে গেছে, এক্সাক্ট টাইমটা আমি জানি না, যে কর্মসূচি মনে হয় একটু শিথিলতা চলে আসছে। তখন যেটা ডিবি কার্যালয়ের দিক থেকে পুলিশ কিন্তু আস্তে আস্তে সামনে আগাচ্ছে। সেইখানে আমার পরিচয় আমার ছাত্র দলের যে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ছোট ভাই শাহাদাত হোসেন মানিক, ঢাকা কলেজের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে, তার সাথে এখানে দেখা। আমি হ্যান্ডব্যাগে কিন্তু পুলিশের সাথে কয়েকবার কথা বলি তাদেরকে, যে এখানে আপনাদের ভাই আছে, বোন আছে, আপনাদের সন্তান আছে, আপনারা সামনে আগালে হয়তো বা আরেকটা ম্যাসাকার ঘটবে, আপনাদেরই ভাই, ছোট ভাই, সন্তান শহীদ হবে, আপনাদেরও কেউ না কেউ শহীদ হতে পারে, কিন্তু আমরা সেই ধরনের কোনো ক্লেশে দিতে চাচ্ছি না, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, আমাদেরকে কোঅপারেট করেন। যদিও তারা সেটা শুনছিল না, তারা অল্প অল্প করে 5 মিনিট দাঁড়ায়, তারপর আবার 2 কদম করে আগাচ্ছে। তখন আমি শাহবাগ চলে যাই। শাহবাগ ওইখানে প্রায় 20 মিনিটের মতো স্টে করেছি। শাহবাগ যখন যাই অলমোস্ট 5:30 বা 5:45 বাজে। দুর্ভাগ্যজনক, আমি দায়িত্ব নিয়ে আজকে বলছি, এই বিষয়গুলো আমি কখনো বলি নাই, জাতির জানা উচিত। আমি যখন শাহবাগে যাই আমি তখন জানতে পারি শাহবাগ মোড়ে সমন্বয়করা কেন্দ্রীয় কর্মসূচি ওইখানে সমাপ্ত ঘোষণা করে চলে গিয়েছেন। ওইখানে সর্বোচ্চ 2 থেকে 250 লোক আছে। তার মধ্যে আমি নেতৃস্থানীয় বলতে আমার দলের 2 জনকে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন সাহস, এবং সাধারণ সম্পাদক হিসেবে যে দায়িত্ব পালন করছে নাইদুজ্জামান শিপন, আমি তাদের 2 জনকে দেখতে পাই। তাদের কিছু অনুসারী সব 20-30 জন, যেটা নাকি পিজি এবং বারডেমের ঠিক মাঝের যে ডিভাইডারটা রেলিংয়ে ঠিক ওই অংশে দাঁড়ানো আছে। তখন আমি বারবার গিয়ে বলি যে এইখানে তো 1000-এর উপরে, 1000 বললে তো ভুল হবে, প্রায় লক্ষাধিক ছাত্র জনতা ছিল, সবাই কোথায়? উনি তখন বলে ভাই কেন্দ্রীয় কর্মসূচি প্রায় 10-15 মিনিট আগে সমন্বয়করা স্থগিত ঘোষণা, আজকের জন্য স্থগিত ঘোষণা করে সমাপ্ত করে চলে গিয়েছে। আমি বললাম এত ক্রাউড সবাই চলে গেলে ওইদিকে তো গোলাগুলি হচ্ছে। তখন তারা বলে ভাই একটা বড় অংশ মিছিল নিয়ে টিএসসির দিকে গিয়েছে, আপনি ওইদিকে গিয়ে দেখেন। তখন আমি ওইখান থেকে একটা অটো রিক্সা নিয়ে টান দিয়ে টিএসসি চলে যাই। ওইখানে 100-200 মতো লোক ছিল। যখন জিজ্ঞেস করি সবাই বলে যে না, সবাই শহীদ মিনারে গিয়েছে। তখন আমি শহীদ মিনারে যাই। শহীদ মিনারে প্রায় 5 থেকে 10,000 ছাত্র জনতা আছে। আমি আসলে কি হচ্ছে বুঝতে পারিনি, সবাই জটলা করে আছে শহীদ মিনার ঠিক যে মূল বেদিটা আছে সেই অংশে। যখন হ্যান্ডমাইকে আমি ঘোষণা দিয়ে সামনে যাই তখন আমাকে একটু জায়গা করে দেয়। ওইখানে গিয়ে আমি দেখতে পাই আমাদের 4 জন সহযোদ্ধার লাশ বাংলাদেশের যে আমাদের স্বাধীন মানচিত্রের পতাকা দিয়ে তাদেরকে ডেকে রাখা হয়েছে, এবং সবাই শোক বিবল হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আমি প্রথম 10-15 সেকেন্ড একটু হতবিবল হয়ে যায়, কারণ একসাথে এইভাবে যখন আমাদের এই মানচিত্রের পতাকা দিয়ে তাদেরকে ঢাকিয়ে রাখা হয়েছে তখন মনে আসলে কি এই মানচিত্র আমাদের আছে কিনা সেটা নিয়ে আমার নিজের মধ্যে এক ধরনের দোটানা ছিল। একটা পর্যায়ে আমি নিজেকে সংযত করি এবং হ্যান্ডমাইকে ঘোষণা দিই, সবাইকে আমি কনভে করার চেষ্টা করি যে দেখেন আমাদের সহযোদ্ধারা চলে গিয়েছে, আমাদের অনেক সহযোদ্ধারা এখনো রাজপথে আছে। আমরা যদি এইখানে এইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকি, আমাদের আরো 5টা-10টা লাশ রিসিভ করার জন্য এখানে থাকতে হবে। ওইখানের ওই ইয়াটা কিন্তু সারা দেশে এবং আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু পরবর্তীতে ভাইরাল হয় যে আমাদের সহযোদ্ধার যে লাশটা আসে। এএফপির যিনি সাংবাদিক ছিলেন, আমি নামটা ভুলে গেছি, উনি কিন্তু আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। যদিও পরবর্তী এই ক্লিপেসটা তারা পাবলিশ করে নাই, কেন করে নাই সেটা আমি জানি না, হয়তো আমাদের সেফটির জন্য হতে পারে, কারণ তখন পর্যন্ত আমরা জানি না যে 5 তারিখে আসলে হাসিনার পলায়ন হবে। কারণ আমার ওই ক্লিপ আসলে হয়তো বা আমার জন্য সেফটি ইস্যু হতে পারে। তখন সবাইকে বলে এই লাশের মিছিল নিয়ে কিন্তু শাহবাগ চত্বরে আসি, এবং আমার সৌভাগ্য হয়েছিল ওই লাশের মিছিলটাকে নেতৃত্বে দিয়ে নিয়ে আসার।
এটা কোনো ফুটেজ নেই, এটা আজ পর্যন্ত কোথাও আমি ক্লেম করিনি। বাট যেহেতু প্রসঙ্গ আসছে, সাধারণ বাংলাদেশের জনগণের জানা উচিত এই ছাত্র গণ অভ্যুত্থানে ছাত্রদল তথা বিএনপির ভূমিকাও কোনো অংশে কম ছিল না। তারপরে কিন্তু শাহবাগ থানার সামনে যাওয়ার পর যখন এলোপাথারি গুলি করে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই, তারপরে আমি বাধ্য হয়ে, যেহেতু ছত্রভঙ্গ হয়ে যায়, আমাদের পরবর্তী কর্মদিবসের জন্য, যেহেতু আমার সাথে হ্যান্ডমাইক ছিল, আমার একটা ব্যাগ ছিল আমার সামনে, সেই ব্যাগটাতে মূলত আমি সবসময়, এটা 2 তারিখ থেকে কন্টিনিউয়াসলি রাখছি, 19 তারিখেও ছিল, যে কিছু পেস্ট, কিছু ম্যাস, যেই জিনিসটা হচ্ছে ইয়ার জন্য আর কি, যেটা হচ্ছে টিয়ার শেল থেকে বাঁচার জন্য। এবং আমার এই ব্যাগের মধ্যে সবসময় অ্যাটলিস্ট 2 লিটার আমি নিয়ে বেরোতাম, হয় কেরোসিন অথবা পেট্রোল। এটা হচ্ছে রাস্তায় যদি কাঁচা কিছুতে আমরা আগুন ধরে সেটা জ্বলবে না, কারণ আমাদের টিয়ার শেল থেকে বাঁচার জন্য আগুন বাধ্যতামূলক দরকার হবে। এটা অনেকেই জানে না, 5 তারিখে অনেকে জেনে ফেলেছে। যখন 5 তারিখে একই পক্ষে বের হয়েছি, রাতে বাসায় আসলাম, অনেকটা অরিট ছিলাম, খুবই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আমি আসলে আমার বাসায় থাকতাম না, আমার যেহেতু রাজনৈতিক মামলা আছে, আমি আমার মোবাইলগুলো একটা বাসায় থাকতো, আমি নিজে ঘুমাতাম আরেকটা বাসায় গিয়ে, এবং মূল ঢাকার বাইরে থাকতাম। এই জন্য আমার যাতায়াতের অনেক কষ্ট হতো, কারণ আপনি জানেন প্রশাসনের জন্য এটা খুব ডিফিকাল্ট। 5 তারিখ সেই মায়ান যখন, আমি কিন্তু 5 তারিখ সকালে 9টার আগেই, অলমোস্ট 7:30টার দিকে আমি একটা স্ট্যাটাস দিয়ে বাসা থেকে বের হই। সেই স্ট্যাটাসটার মূল বিষয়টা ছিল এরকম: আমি আমার সহযোদ্ধা সহকর্মী যারা আছে সবার কাছে ক্ষমা চেয়ে নিই আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য। আমি সবাইকে আহ্বান করি যে আমি বেরোচ্ছি মুক্তির মিছিলে, জানি না জয়ী হয়ে আমি ফিরবো কিনা। আমি যদি নাও ফিরি, এই মিছিল কিন্তু জয়ী হয়ে অবশ্যই গড়ে ফিরবে। তো আমার একটা ভিতরে একটা বিষয় ছিল যে আমরা এতটা আশাবাদী ছিলাম যে এবার অবশ্যই আমরা কিছু পরিবর্তন করব, যেহেতু আমাদের সাথে সাধারণ ছাত্র জনতা মাঠে নেমেছে। 5 তারিখ সকালে 9টার দিকে আমি বের হই। আমি 9টার দিকে যখন মূল বনশ্রীতে ঢুকি, তখন গুটি গুটি বৃষ্টি হচ্ছে। তখনও বনশ্রী এবং আফতাবনগরে গুলি করছে পুলিশ প্রশাসনিকভাবে। বাট তখন কিন্তু নেট, ওয়াইফাই কানেকশনটা কিছু সময়ের জন্য ছিল, মোবাইলের নেট টোটাল বন্ধ। আমি আমার এক সহযোদ্ধা সহকর্মী, যিনি আমাকে ওই সময় সর্বোচ্চ সহযোগিতা করেছে, আমি যেহেতু সে নামটা চায় না, আমি নামটা পাবলিশ করছি না, সে তার বাসায় থাকি, ওয়াইফাই কানেক্ট হয়ে আমি জাস্ট গ্রুপগুলোতে একটা মেসেজ দিয়ে বের হই, আমি বের হচ্ছি, আমি ওই জায়গাটাতে যাব। আমি আইডিয়ালের আশেপাশের রোডটার কথাই বলি। 9:30টার দিকে বের হচ্ছে একটা অটো রিক্সা নিয়ে। আমি যখন ভিতর দিকে যাই, যেটা নাকি হচ্ছে আব্দুর রাজ্জাকের গলির শেষ মাথা, ওইখানে যাই। ওইখানে আমি 2-3 জন লোককে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি রিক্সা ছেড়ে দিই এখান থেকে, যখন নামি সবার সাথে কথা বলি, তার ঠিক সর্বোচ্চ 5 মিনিট আগে পুলিশ গুলি করে গিয়েছে এই রোডগুলোতে, তখনও টিয়ার শেলের জাজটা আছে। আমি চিন্তা করতেছি যে না, এইভাবে বসে থেকে লাভ নাই। 3-4 জন, আমি বুঝতেছি সবাই রাস্তায় নামার জন্য উদ্গ্রীব। কেউ একজন দায়িত্ব নিয়ে আগে সামনে থেকে ডাকটা দিবে, সেই মুক্তির ডাকটা দিবে, যার আহ্বানে মূলত সবাই নামবে। আমার এই 4-5 জন, 3 জন ছিল প্রথমে। আমি যখন বের হই তাদের সাথে কথা বলি, আমি তখন স্ট্রেট বলি যে আপনারা আমার সাথে যাবেন কিনা জানি না, আমি মিছিল শুরু করব, যদি আপনারা 2 জন আমার সাথে থাকেন, আমাদের দেখা দেখি আমাদের 2 জন 5 জন 10 জন হলো সহযোদ্ধার কাছে আসবে। আমি যখন কথা বলতেছিলাম, পাশের 2-3টা বিল্ডিং এর গ্যারেজ থেকে এইরকম 2-4 জন বের হয়েছে। আমরা সর্বসাকল্যে ছিলাম 11 জন, আমি সহ। এবং সবাইকে আমি আমার যে পেস্ট বের করে দিই মুখে মাখার জন্য, দেওয়ার পরে বলি যে আমরা মিছিল শুরু করব, আল্লাহ আমাদেরকে হয় জয়ী করবেন অথবা আমরা শাহাদাত বরণ করব আমাদের অতীতে যারা শাহাদাত বরণ করছে তাদের সাথে। এবং সবাই সাহসী ছিল। আমি হ্যান্ডমাইকে যখন স্লোগান দিই, আপনি বিশ্বাস করবেন না যে আমি কথা বলছি, আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি জাস্ট এই রোডটা থেকে এই সি এবং ডি এভিনিউ রোডটাতে উঠেছি, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে মিছিল নিয়ে উঠতে। মিনিমাম আমাদের সাথে 200-400 লোক হয়ে গেছে এর মধ্যেই। এবং এই মিছিলটা যখন আমরা আইডিয়াল পর্যন্ত ঘুরে আসি, আমাদের মিছিলে প্রায় 2-4 হাজার লোক হয়ে গেছে। কারণ সবাই যার যার বাসায় শুধু অপেক্ষায় ছিল যে আমরা কাউকে দেখতে চাই, যাকে দেখে আমরা উৎসাহিত হয়ে মাঠে নামবো। এই 2-4-5 হাজার লোক যখন জড়ো হয়ে যায়, আমরা কিন্তু একটা রাউন্ড দিই এই বনশ্রীতে। তখন পুলিশ কিন্তু অবস্থান নিয়ে নিয়েছে ফরাজি হসপিটালের সামনে। সেই জনগণ যখন একসাথে উদ্বুদ্ধ হয়, আমাদের জন্য কিন্তু জয়টা অনেক সহজ হয়ে যায়। তখন আফতাবনগরে গুলি হচ্ছে। আমরা এই আইডিয়ালের সামনে একটা রাউন্ড দিয়ে আইডিয়ালের সামনে যখন জড়ো হই, তখন জানতে পারি যে জি ব্লক, যেটা কিনা সাকু আছে একটা, ওইখানে আমরা এখান থেকে ভিতর দিয়ে একটা লোক গিয়ে আমাদের জানাই ওইখানে 500-700 লোক আছে, যারা ফরাজির সামনে যেহেতু পুলিশ ব্যারিকেড আছে তারা আসতে পারতেছে না। আমি তখন ইনস্ট্যান্ট তাদেরকে দাঁড় করিয়ে রেখে এইখান থেকে ভিতর দিয়ে একটা রিক্সা নিয়ে, আমার সাথে আরেকজন সহযোদ্ধা ছিল, আমি নামটা ভুলে গিয়েছি, ওনাকে সাথে নিয়ে নিই আসি। তাদেরকে প্রথমে যখন আমি বলি, তারা আমাকে ট্রাস্ট করতে চায়নি। তারা ভেবেছিল আমি হয়তো হাসিনা দোসরের কেউ। তখন আমি আমার যেহেতু পরিচয় দেওয়ার জন্য আমার সহযোদ্ধা আমার কিছু কথা বলে, তার ফোনে, আমি যেহেতু ফোন নিয়ে যেতাম না, তার ফোন থেকে আগের দিনে একটা ক্লিপেজ দেখায়। তখন তারা বুঝতে পারে যে না আমি আছি। এবং এদের অনেকেই তখন মেসেঞ্জার গ্রুপগুলোতে ছিল। আমি সবার যখন পরিচয়টা বলি তখন ট্রাস্টেড হয়। তখন আমরা ভিতরে রোড দিয়ে, আমরা 5 নাম্বার রোড দিয়ে কিন্তু ভিতর দিয়ে এই
ফরাজি থেকে মানে পুলিশ ব্যারিকেডটা অ্যাভয়েড করে আমরা কিন্তু আইডিয়ালের সামনে আসি। ওই লোকটা সবাইকে নিয়ে আসার পরে আমরা এইখানেই আইডিয়ালের যে সাঁকুটা আছে ওইখান দিয়ে কিন্তু আমরা দুইজনকে প্রায় 1 থেকে 1,500 লোকজনকে কিন্তু ওই পাশে পাঠিয়ে দিই। কারণ তখন আইডিয়ালের সামনে আমরা সেফ থাকলেও আফতাবনগরে গোলাগুলি হচ্ছিল, যাতে তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, মেন্টালি সাপোর্ট। এবং এই 5-7 হাজার লোক নিয়ে আমরা ইনস্ট্যান্ট আমি সিদ্ধান্ত নিই যে না, আমরা মেন রোডের দিকে আগাবো। সবাই আমার সাথে একাত্মতা পোষণ করেছে, সবার ভিতরে জিত ছিল। আমরা মেন রোডের স্লোগান সহকারে সামনে আগাই এবং আমরা যখন এ ব্লক যে শান্তা টাওয়ার পর্যন্ত আগাই তখন সেনাবাহিনীর ব্যারিকেড দেখতে পাই। টিভি সেন্টার থেকে বের হলে ফরেস্টের দিকে আগাতে গেলে যেই নিচের গোল চত্বরটা আছে সেই অংশে 2 পাশ তারা ব্যারিকেড দিয়ে এবং হ্যান্ডমাইকে তারা ঘোষণা দিতে থাকে যে আমরা সামনে আগালে তারা গুলি বর্ষণ করবে। আমরা তারপরও শান্তা টাওয়ার পর্যন্ত সামনে আগাই এবং হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে সবাইকে বলি আপনারা এখানে দাঁড়ান, আমরা তাদের সাথে কথা বলবো। আমি হ্যান্ডমাইকে তাদের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, কমান্ডার ছিলেন, তার সাথে কথা বলি। আমি শান্তির বার্তা দিই, বলি যে আপনাদের একজন আসেন, আপনাদের সাথে কথা বলবো, তারপরে সিদ্ধান্ত নিব আমরা কি করব। ওনারা এটা অ্যাকসেপ্ট করে, একজন আসে। তখন আমার সাথে আখতারুজ্জামান বাচ্চু, যিনি কিনা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ 10 আসনে, উনি পাশে ছিলেন, আরিফ ভাইও পাশে ছিলেন। আমি ওনার সাথে কথা বলি, উনি আমাদেরকে নিষেধ করে যে না, আপনারা আমাকে কোঅপারেট করেন, আপনারা এই ব্যারিকেডটার ক্রস করার চেষ্টা করবেন, তাহলে আমাদের গুলি করতে হবে। আমি তখন স্পষ্টভাবে জানিয়ে দিই যে আমরা গুলির ভয়ে আমরা এখানে আসি নাই, আমরা গুলির জন্য প্রস্তুত আছি, আমরা শহীদ হওয়ার জন্য নেমেছি। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষে থাকবেন না আপামর বাংলাদেশের যেই ছাত্র জনতা আছে যারা বাংলাদেশের পক্ষে, তাদের পক্ষে থাকবেন। সেই প্রেক্ষিতে কিন্তু একটা পর্যায়ে উনি আমাদের কাছে আধা ঘন্টা সময় চান এবং উনি বলতে বাধ্য হন যে না, আমাদের অনেক সন্তান, আমার নিজের সন্তান পর্যন্ত অন্য একটা অঞ্চলে আন্দোলনে একাত্মতা পোষণ করছে, ওনাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু ওনারা পারছেন না। কিন্তু আমি বারবার বলি, আমি জানি না আমি এখানে জীবিত থাকবো কিনা, কিন্তু এই মিছিল কিন্তু আমি নেতৃত্ব নিয়ে যাব এবং সেটা আপনার সামনেই, হয় আপনি গুলি করবেন অথবা আপনার ফোর্সকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলবেন। তো সেই জায়গাটাতে করেছিলাম ছাত্র দলের পরিচয় বহন করে, জেনে বুঝেই। যদি আমরা সফল না হতাম তাহলে কিন্তু আমরা বেঁচে তো থাকতামই না, আমাদের লাশও খুঁজে পাওয়া যেত না, কারণ আমরা পদধারী নেতা। হাসিনা তো আমাদেরকেই খুঁজছিল সবার আগে। তো সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে আধা ঘন্টা পরে এই ব্যারিকেড ভেঙে মেন রোডে চলে আসি। আসার পরে আমরা কিন্তু এই মিছিলের নেতৃত্ব দিয়ে শাহবাগে আসি। শাহবাগ আসতে আসতে প্রায় 1টা-2টার মতো বেজে গেছে। তখন যিনি এই যে আর্মির চিফ, উনি ভাষণ দেয় এবং তখনই আমরা জানতে পারি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। পরবর্তীতে তো শাহবাগে অনেকের স্রোত আসে, আমরা শাহবাগের স্রোতটা নিয়ে গণভবনে যাই। গণভবনে যাওয়ার আগে সংসদ ভবনেই মূলত ঢুকি। সংসদ ভবনে ঢুকার পরে একটা স্মৃতি, আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের মোবাইলে আমি ছোট্ট একটা ক্লিপেজ ধারণ করি মুক্তির বার্তা দিয়ে, সেটা পরবর্তী ডকুমেন্টারিতে অ্যাড করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আর গণভবনে আমরা ঢুকি নেই। আমরা যখন আসাদকে মোড়ে গিয়ে দেখতেছি সিচুয়েশন, সবাই গণভবনে এক একটা স্মৃতি নিয়ে বের হচ্ছে, যার যার মতো ঢুকছে, তখন মনে হলো যে না, আমাদের জন্য আসলে এলাকাতে এই অঞ্চলে আসাটাই নিরাপদ এবং ফেরত আসি। যেই আপনাদের সামনে যে স্মৃতিচারণ করলাম, প্রতিটাই কিন্তু সম্মুখ সারির যোদ্ধা হিসেবে রাস্তায় থাকা অবস্থার ঘটনা বর্ণনা করলাম। এখানে কিন্তু এর মানে এই না যে আমরাই এককভাবে করেছি, এইখানে সকল শ্রেণী পেশার ছিল। এখানে যেমন আমাদের দলের লোক ছিল, সাধারণ ছাত্র জনতা ছিল, এনসিপির যারা এখন রাজনীতি করছেন তাদের একটা বৃহৎ অংশ ছিল, জামাতে ইসলামের অনেক রাজনৈতিক নেতাকর্মীরাও ছিল। সেই আন্দোলনে যেমন আমরা একাত্মতা পোষণ করেছিলাম, দলমত নির্বিশেষে রাষ্ট্রের চিন্তা করে একক জায়গা না থেকে একত্রিতভাবে একটা পরিবার হিসেবে কাজ করেছি। বাংলাদেশের জন্য যদি আমরা ভবিষ্যতে বাংলাদেশকে ধারণ করে এইভাবে আগাতে পারি, বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল সময় অপেক্ষা করছে বলে আমি বিশ্বাস করি।